ক্লাস 10-এর ছাত্ররা, আমি অদিতি ম্যাডাম। আজ তোমাদের ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের দ্বিতীয় পর্যায়টা পড়াবো। অর্থাৎ প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম 20 শতকের ভারতে কৃষক আন্দোলনটা। আজ আমরা আলোচনা করব 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলন। আজ আমাদের আলোচনার বিষয় 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলন। সেক্ষেত্রে আগে আমরা একটু পরিষ্কার করে নিই, শ্রমিক কারা? কারা শ্রমিক? যারা শ্রম দিয়ে নিজের জীবিকা অর্জন করেন। সাধারণত আমরা বুঝি কলকারখানায় যারা কাজ করেন মজুরির বিনিময়ে, তারা শ্রমিক। এইবার শ্রমিকরা ভারতবর্ষে কোন সময়টা থেকে সংগঠিত হতে শুরু করলেন সেটা আমাদের বুঝতে হবে। দেখো, ইংরেজ শাসনের আগে ভারতে কিন্তু ভারী শিল্প ছিল না, কুটির শিল্প ছিল। ইংরেজরা আসার পরেও, অর্থাৎ আমরা যদি ধরে নিই 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের পর থেকে তারা ভারতে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং শাসন ক্ষমতা কায়েম করতে শুরু করে, তারা কিন্তু দীর্ঘ 1 শতক ভারতে শিল্পের বিকাশের দিকে কোনো রকম নজর দেয়নি। সেই জন্য সেই অর্থে শ্রমিক শ্রেণীও কিন্তু ভারতবর্ষে গড়ে উঠেছে অনেক পরে। তার কারণ তারা চেয়েছিল, ইংরেজরা চেয়েছিল ভারতকে তাদের কাঁচামালের যোগানদার একটা দেশ এবং নিজেদের কলকারখানায় তৈরি জিনিসপত্র বিক্রির বাজার হিসেবে আমাদের দেশটাকে তারা ব্যবহার করতে চেয়েছিল। 19বিংশ শতকের মাঝামাঝির পর থেকে, বিশেষ করে 1853 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা নিজেদের প্রয়োজনেই রেলপথ বিস্তার শুরু করলো ভারতে, তারপর থেকে ভারতে আস্তে আস্তে ভারী শিল্পের বিকাশ ঘটতে শুরু করলো। সেই সময় কিছু ভারতীয় উদ্যোগপতি বা শিল্পপতি তারাও শিল্পে বিনিয়োগ করতে এগিয়ে এলেন। সেই অর্থে ভারতে শ্রমিক শ্রেণীর জন্ম কিন্তু আমরা ভাবতে পারি ওই 1860 1870 এইরকম সময় থেকে। এইবার এই শ্রমিকরা আন্দোলন করবেন কেন? কি কারণ তাদের আন্দোলন করার? তাদের কারণ কম মজুরি, অর্থাৎ তাদেরকে অনেক কম মজুরি দিয়ে খাটিয়ে নেওয়া হতো, বেশি সময় কাজ, টানা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ তাদের করতে হতো। অস্বাস্থ্যকর পরিবেশ, থাকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল এবং তাদের পরিবারের চিকিৎসা, তাদের বাচ্চাদের শিক্ষা, এইগুলোর কোনো ব্যবস্থা তাদের কর্মস্থলের কাছাকাছি থাকতো না। মূল যে দাবি দুটো বা যেটা তাদের মূল অসুবিধার জায়গা ছিল, কম মজুরি এবং বেশি সময় ধরে কাজ। কোনো রকম তাদের জন্য ভাবনা চিন্তা বা সুবিধা দেওয়ার কোনো রকম বন্দোবস্ত ছিল না। ফলত তারা আন্দোলনে নামল। এইবার 20 শতক আসার আগেই কিন্তু ভারতে কিছু কিছু শ্রমিক আন্দোলন হয়ে গেছে ছোট ছোট পরিসরে। আমরা 20 শতকের আন্দোলন আলোচনা করতে গেলে যেমনভাবে কৃষক আন্দোলনটা আলোচনা করেছি, 20 শতকের 4টি বড় বড় জাতীয় আন্দোলনের সঙ্গে সংযুক্ত করে এক্ষেত্রেও সেটাই করব। প্রথম যেটা আমরা আলোচনা করব, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কিভাবে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল। দ্বিতীয় আলোচনা করব অসহযোগ আন্দোলন পর্বে কিভাবে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করেছিল। তৃতীয় আলোচনা করব আইন অমান্য আন্দোলন পর্বে কিভাবে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল। এবং চতুর্থ আলোচনা করব ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কীরূপ ছিল। তাতেই মোটামুটি আমাদের 20 শতকে স্বাধীনতা পর্যন্ত শ্রমিক আন্দোলনের একটা স্পষ্ট রূপরেখা আমাদের কাছে আমরা পেয়ে যাব। দেখো, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণী কিন্তু ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিল। কেন? দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে আরেক নামে ডাকা হয় কি আন্দোলন? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন, সেই সময় স্বদেশীর প্রস্তাব নেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল? যে আমরা
যা কিছু ব্যবহার করব তা কিছু আমাদের স্বদেশের তৈরি হবে। আমরা যে ব্রিটিশ সরকার আমাদের মধ্যে এইরকম বিভেদ তৈরির চেষ্টা করে, আমাদের এভাবে শোষণ করে, আমরা তার তৈরি কিছু ব্যবহার করব না। এই যে স্বদেশীর প্রস্তাব, তোমরা জানো সে সময় আমাদের এই যে এখন NRS হসপিটাল, এই নীলরতন সরকার হাসপাতাল সে সময়ই তৈরি করা শুরু হয়। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, সেটাও সে সময়ই তৈরি হওয়ার চেষ্টা করা হয়েছিল। এইভাবে সেই সময়ে বেশ কিছু স্বদেশি শিল্প গড়ে উঠতে শুরু করে এবং বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়। এইটা শ্রমিক শ্রেণীকে ভীষণ রকমভাবে উদ্বুদ্ধ করে। সেই জন্য শ্রমিক শ্রেণী সর্বশক্তি দিয়ে তারা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিছু উদাহরণ আমরা জেনে নিই। যেই দিন করা হলো বঙ্গভঙ্গ কার্যকর, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর, হাওড়ার বার্ন কোম্পানির 12,000 শ্রমিক কাজ বন্ধ করে বঙ্গভঙ্গ বিরোধী মিছিলে যোগদান করেছিলেন। প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ, বুঝতেই পারছো এটা প্রেস সংক্রান্ত বিষয়। তোমরা এই অধ্যায়ের আগের অধ্যায়ে জেনেছো বাংলায় ছাপা শিল্পের বা ছাপাখানার কীরকম বিকাশ ঘটেছে। সেখানে অনেক শ্রমিকের প্রয়োজন হয়েছিল, তারাই তৈরি করেছিলেন প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। এরা ধর্মঘট করে। চটকল, পাটকল বেশ কিছু গড়ে উঠেছিল ভারতে, যেমন বাউরিয়া জুট মিল, এইখানকার শ্রমিকরা ধর্মঘট করে। কলকাতা পৌরসভার কুলি এবং ম্যাথর যাদের বলা হতো, অর্থাৎ যারা নিকাশি ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত, তারা ধর্মঘট করেছিলেন টানা অনেক দিন ধরে। বাংলায় তো এগুলো হয়েই ছিল। এই স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ঢেউতে তামিলনাড়ুর তুতিকোরিনে বোম্বাইয়ের বস্ত্রশিল্পীরা তারাও ধর্মঘট করেছিল। তুতিকোরিনে চিদাম্বরম পিল্লাইয়ের নেতৃত্বে আন্দোলন ঘটেছিল। বোম্বাইতে নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায়। কলকাতার ট্রাম কোম্পানি, তখন কিন্তু কলকাতার ট্রাম একটা উল্লেখযোগ্য যানবাহনের মধ্যে ছিল, কলকাতার ট্রাম কোম্পানির শ্রমিকেরাও সেই সময় ধর্মঘট করেছিল। এইভাবে স্বদেশী আন্দোলন পর্যায়ে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে শ্রমিক শ্রেণী ব্যাপকভাবে অংশগ্রহণ করে নিজেদেরকে জাতীয় আন্দোলনে অত্যন্ত অপরিহার্য রূপে ব্যাখ্যা করে দিল। পরবর্তী পর্যায়ে অসহযোগ পর্বে, অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে। আমরা তার আগের ঘটনাবলী জেনে নেব। 1920 খ্রিস্টাব্দের আগে অনেক কিছু ঘটনা ঘটেছে। কি কি? তোমরা কৃষি আন্দোলনের সময় পড়েছিলে যে দক্ষিণ আফ্রিকা থেকে 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি ফিরে এসে তিনি প্রথমে বিহারের চম্পারণ, গুজরাতের খেদা এবং গুজরাতের আমেদাবাদে 3টি আঞ্চলিক আন্দোলনের মাধ্যমে নিজের সত্যাগ্রহ আন্দোলনের রূপরেখা পরিষ্কার করেন এবং জয়লাভ করেন। ঠিকই, প্রথম দুটি ছিল কৃষক আন্দোলন। তৃতীয় যে আন্দোলনটা সেটা ছিল 1918 খ্রিস্টাব্দে আমেদাবাদের সুতাকল শ্রমিকদের সমর্থনে আন্দোলন। অর্থাৎ সুতো তৈরি হয় যে কারখানায়, সেই সুতাকল শ্রমিকরা প্রচণ্ড রকম তারা দুস্থ হয়েছিল। এত কম মজুরি তাদের দেয়া হতো, তারা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিল। মনে রাখবো 1918 সালটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার ভারতকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে। ফলত ভারতের গোটা অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। শ্রমিক শ্রেণীর দুর্দশার অন্ত নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব তুঙ্গে উঠেছে ভারতবর্ষে। সেই জায়গায় আমেদাবাদের সুতাকল শ্রমিকরা তাদের রাজস্ব বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করেছিলেন। গান্ধীজি তাদেরকে সমর্থন করে, তাদের সঙ্গে গিয়ে অবস্থান করে, অনশন করে সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে তাদের মজুরি বৃদ্ধি করার আন্দোলনকে সফল করতে পেরেছিলেন। ওই বছরই 1918 খ্রিস্টাব্দেই বিপি ওয়াদিয়ার নেতৃত্বে মাদ্রাজে গড়ে উঠেছে ম্যাড্রাস লেবার ইউনিয়ন। ম্যাড্রাস লেবার ইউনিয়ন গড়ে উঠেছে বিপি ওয়াদিয়ার নেতৃত্বে। সেটারও উদ্দেশ্য ছিল মাদ্রাজের যত শ্রমিক রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করা। আর কি হলো? 1919 খ্রিস্টাব্দে মনে করো জালিয়ানওয়ালাবাগ ঘটনা। পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে নিরস্ত্র জনগণের উপরে পুলিশের গুলিচালনা, অসংখ্য মানুষের হত্যা। এর ফলে পাঞ্জাব এবং পার্শ্ববর্তী অঞ্চলের
পার্শ্ববর্তী রাজ্যগুলির শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদেও কিন্তু তারা ধর্মঘট, মিছিল, কাজ বন্ধ ইত্যাদি আন্দোলন করতে শুরু করেছিলেন। এই রকম পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, যারা এতদিন পর্যন্ত শ্রমিকদের স্বার্থ নিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করেননি, তারা পরপর 1919 এবং 1920 দুটি অধিবেশনে, কংগ্রেসের যে বার্ষিক অধিবেশন হয় সেই অধিবেশনে তারা শ্রমিক স্বার্থ নিয়ে কর্মসূচি গ্রহণ করলেন। শ্রমিকদেরকে জাতীয় আন্দোলনের মূল সূত্রের অংশ হিসেবে তারা দেখলেন এবং তারই ফলশ্রুতি হিসেবে 1920 খ্রিস্টাব্দে গঠিত হলো AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আসলে 1920 আগে থেকেই গোটা ভারতেই বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কলকারখানায় বা বিভিন্ন শিল্প অঞ্চলে কিছু কিছু ইউনিয়ন গড়ে উঠছিল আঞ্চলিকভাবে, তাদের মধ্যে যোগাযোগও গড়ে উঠছিল। সেই যোগাযোগেরই বলতে পারো ফাইনাল রেজাল্ট, শেষ ফলাফল হচ্ছে 1920 খ্রিস্টাব্দের AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা একটা বলতে পারো মাইলস্টোন বা সীমারেখা। কেন? এর ফলে হলো কি, গোটা ভারতের শ্রমিক শ্রেণীর কাছে এই বার্তা পৌঁছলো যে আমরা এখন ঐক্যবদ্ধ মঞ্চ, আমরা বিক্ষিপ্ত নই, আমরা একা নই, আমাদের আন্দোলনের গুরুত্ব রয়েছে, আমরা আমাদের ন্যায্য দাবির পূরণ করেই ছাড়ব। এরই ফলশ্রুতি হিসেবে হলো কি, 1920 খ্রিস্টাব্দে যখন অসহযোগ আন্দোলন ঘোষণা করলেন গান্ধীজি, শুধুমাত্র বাংলাতেই ওই এক বছরে 137টা ধর্মঘট হয়েছিল সমস্ত কলকারখানায় মিলিয়ে। ভাবতে পারো? তার কারণ অসহযোগ আন্দোলন, তোমরা মনে করো, অসহযোগ আন্দোলনও কিন্তু গান্ধীজি ঘোষণা করেছিলেন দু রকম কর্মসূচি, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। নেতিবাচকে কি বলা হয়েছিল? না, মানে আমরা ওদের কিছু ব্যবহার করব না, ওদের স্কুল কলেজে যাব না, ওদের কলকারখানায় কাজ করব না, আমরা নিজেদের স্বনির্ভর করব, নিজেরা সব করে নেব, সেটা বললেন ইতিবাচক কর্মসূচির মাধ্যমে। এইটাও কিন্তু শ্রমিকরা নিজেদের শ্রেণীর স্বার্থে খুব একটা উদ্দীপনামূলক বিষয় হিসেবে তারা ধরে নিল। তারা ভাবলো যে নিজেদের স্বদেশের সমস্ত শিল্প গড়ে উঠলে সেই শিল্পে বিদেশি মালিকানাধীন সংস্থার বদলে সেই শিল্পে হয়তো তাদের অবস্থান অনেক বেশি ভালো হবে। ফলে তো 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির অসহযোগ আন্দোলনের ডাকে সারা ভারত জুড়ে সর্বত্র কিন্তু শ্রমিকরা ব্যাপক আন্দোলনে নামলেন, ব্যাপক, সর্বত্র। বিশেষ করে বস্ত্রশিল্প, আহমেদাবাদ বা গুজরাটের অন্যান্য জায়গায় বোম্বাইয়ের বস্ত্রশিল্পের শ্রমিকরা, তামিলনাড়ুর তুতিকোরিনের বস্ত্রশিল্পের শ্রমিকরা, বাংলার চটকল পাটকলের শ্রমিকরা প্রচণ্ড রকমভাবে আন্দোলনে নামলেন। তাদের আন্দোলনের মূল হাতিয়ারই ছিল কাজ বন্ধ, ধর্মঘট, মিছিল, মিটিং। কারণ কাজ বন্ধ হওয়া মানেই মালিক শ্রেণীর ক্ষতি হওয়া, এবং ভারী শিল্পের মালিক মানেই তখন স্বয়ং ইংরেজ সরকার। ভারী শিল্পের মালিকানা বেশিরভাগই ছিল সরকারের হাতে। এরই অংশ হিসেবে জামশেদপুরের টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির শ্রমিকরা সেখানে ধর্মঘট করলেন। রানীগঞ্জের কয়লা খনির শ্রমিকরা ধর্মঘট করলেন। এবং ভীষণভাবে উল্লেখযোগ্য সেটা হলো আসামের চা শ্রমিকদের আন্দোলন। আসামের চা বাগান, তোমরা জানো, চা বাগান থেকে আমরা যে চা খাই, কাঁচা চায়ের গাছের পাতা থেকে কিভাবে চা তৈরি হয়, অনেক শ্রমিক তাতে লাগে। চা পাতা তোলা থেকে শেষ প্রসেসিং পর্যন্ত সেই চা শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশা ছিল। তাদের অবর্ণনীয় দুর্দশা, অত্যন্ত কম মজুরিতে তাদের প্রায় অমানুষের মতন তাদের খাটিয়ে নেওয়া হতো। তারা এই অসহযোগ আন্দোলনের ঢেউ তাদের কাছে গিয়ে পৌঁছলো। তারা কাজ বন্ধ করে দিলেন, তারা মালিক পক্ষকে, ইংরেজ সরকারকে ভীষণ চাপে ফেলে দিলেন, এবং তারা গোটা ভারতবর্ষ থেকে নিয়ে যাওয়া হতো তো এই শ্রমিকদেরকে, তারা নিজের নিজের জায়গায় ফিরে আসতে শুরু করলেন চা বাগান ছেড়ে। তখন তাদের উপর নেমে এলো দমন পীড়ন, এবং তাদেরকে কী করা হলো, রেল লাইনে, যেসব অঞ্চলের রেল গাড়িতে করে শ্রমিকরা বাড়ি ফিরতেন, সেই সব জায়গায় তাদের রেল থেকে নামিয়ে স্টেশনে তাদের উপর অত্যাচার করা হতো। এই সময়ে এই চা শ্রমিকদের হয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন আমরা যাকে
দেশপ্রিয় বলে ডাকি শ্রী যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তিনি চা শ্রমিকদের হয়ে আন্দোলনকে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির কান পর্যন্ত, তাদের পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন যে এই শ্রমিকদের উপরে কি হচ্ছে। এইভাবে অসহযোগ আন্দোলন পর্বে ব্যাপক শ্রমিক আন্দোলন যখন গড়ে উঠেছে, তখন কি হলো, 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন। ব্যাস, মুখ থুবড়ে পড়ল শ্রমিক শ্রেণীর সকল উদ্দীপনা। এরপর হলো কি, একটা শূন্যতা সৃষ্টি হলো যে কি করবে শ্রমিকরা, তাদের দিশাহীন, নেতৃত্বহীন এই উদ্দীপনা, এই সাংগঠনিক শক্তি, এটা কি হবে। এই রকম সময় হলো কি ভারতে, দেখো আমরা পরের পর্যায়ে আইন অমান্য আন্দোলনের আলোচনা করার আগে আমরা যেগুলো ঘটেছে সেগুলো বলতে হবে। সেটা হচ্ছে 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলো। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আরও আগে, 1920 খ্রিস্টাব্দে। সেটা তোমরা হয়তো জানো। মানবেন্দ্রনাথ রায় এটা রাশিয়াতে প্রতিষ্ঠা করেছিলেন 1920 খ্রিস্টাব্দে, রাশিয়াতে বসে। পরবর্তীকালে তিনি ভারতে এসে আরও অনেক কমিউনিস্ট নেতাদের এই মন্ত্রে দীক্ষিত করেন, কমিউনিস্ট পার্টি সংগঠিত হতে শুরু করে, এবং 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি নামে সেটা দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়। যে কারণে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়, সেটা আমি বামপন্থী আন্দোলন আলোচনা করার সময় আরও ভালো করে বুঝিয়ে দেব। এই কমিউনিস্ট পার্টি এরা কিন্তু একেবারেই খেটে খাওয়া শ্রমিকদের পক্ষে লড়াই করত। ফলত কমিউনিস্ট পার্টি এই সময় থেকে ভারতের শ্রমিক আন্দোলন পরিচালনা করাতে শ্রমিক আন্দোলনে আবার জোয়ার এলো। 1927 খ্রিস্টাব্দে খড়গপুরে নাগপুর বাংলা যে রেলওয়ে, তার 25,000 রেল শ্রমিক 26 দিন ধরে কর্মবিরতি পালন করলেন। সারা পড়ে গেল গোটা ভারতে। 26 দিন রেল শ্রমিকরা রেল বন্ধ করে রেখে দিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। তারপরে কি হলো, পরের বছর 1928 খ্রিস্টাব্দে কি হলো লিখেছি দেখো আমি, সাইমন গো ব্যাক। তোমরা সাইমন কমিশনের কথা আগে পড়েছো, যে 1927 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কেন? ভারতে তখন যে তীব্র আন্দোলন গড়ে উঠছে, সমস্ত শ্রেণীর মধ্যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে, সেটাকে প্রশমিত করার জন্য ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে ভারতের জন্য ভালো কি করা যায় সেটা আলোচনা করার জন্য ইংল্যান্ডে বসে ইংল্যান্ডের লোকেদের নিয়ে তৈরি হয়েছিল সাইমন কমিশন। যে কারণে ভারতের সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত শ্রেণীর মানুষ সাইমন কমিশনকে গ্রহণ করলেন না। 1928 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে যখন সাইমন কমিশনের সদস্যরা বোম্বাইয়ের বন্দরে এসে নামলেন জাহাজ থেকে, তখন গোটা ভারত সাইমন গো ব্যাক এই আন্দোলনে উত্তাল হয়ে উঠল। এই আন্দোলনে কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন বোম্বাইয়ের শ্রমিকরা। বোম্বাইয়ের বন্দরের শ্রমিকরা কাজ বন্ধ করে বন্দরের যাতায়াতের রাস্তা জুড়ে মিছিল করে, মিটিং করে, হরতাল করে বোম্বাইকে প্রায় অচল করে দিয়েছিলেন এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। ঠিক তার পরের বছর 1929 খ্রিস্টাব্দে গিরনি কামগড় ইউনিয়ন ছিল হচ্ছে কমিউনিস্ট পার্টি পরিচালিত একটি অত্যন্ত শক্তিশালী ইউনিয়ন। বোম্বাই অঞ্চলের বস্ত্র শিল্পের কারখানার শ্রমিকদেরকে নিয়ে তৈরি হওয়া ছিল। এই গিরনি কামগড় ইউনিয়ন বোম্বাই, পার্শ্ববর্তী গুজরাটের আহমেদাবাদ সহ আরও বেশ কিছু অঞ্চলের শ্রমিকদেরকে নিয়ে ব্যাপক কাজ বন্ধ ধর্মঘট শুরু করে। বহুদিন ধরে এই আন্দোলন চলেছিল এবং এই আন্দোলনে প্রচণ্ড ধরপাকড়, শ্রমিকদেরকে গ্রেপ্তার করা, তাদের উপর অত্যাচার করার ফলেও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে গিয়েছিল। কারণ এই আন্দোলন সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির দ্বারা। এর ফলে কি হলো, এই 1925-এর পর থেকে এই যে পরপর কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই যে ভারতের শ্রমিক শ্রেণীর এই জাগরণ, এইটা কিন্তু ইংরেজ সরকার মেনে নিতে পারলো না এবং তারা বুঝে নিল যে কমিউনিস্ট পার্টিকে এবার দমন করতে হবে। সেই জন্য 1929 খ্রিস্টাব্দে তারা কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে রুজু করলেন এক মিথ্যে মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা। এটা আমি বামপন্থী আন্দোলনের সময় এর কারণ ব্যাখ্যা খুব ভালো করে দেব। এই মিরাট ষড়যন্ত্র মামলায় হলো কি, যত শীর্ষস্থানীয় নেতা এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ, এই রকম সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করা হলো
যাতে শ্রমিক আন্দোলন মুখ থুবড়ে পড়ে। সত্যি সত্যি কিন্তু শ্রমিক আন্দোলন কিছুটা কমজোর হয়ে গেল। 1930 খ্রিস্টাব্দে যখন গান্ধীজি আইন অমান্যের ডাক দিলেন, নিজে লবণ আইন ভঙ্গ করে যখন আইন অমান্যের ডাক দিলেন, তখন কিন্তু শ্রমিক শ্রেণী যতটা উদ্দীপনা দেখা গেছিল অসহযোগ আন্দোলন পর্বে, ততটা উদ্দীপনা নিয়ে শুরুতেই ঝাঁপিয়ে পড়ল না। তার কারণ হচ্ছে এই ঠিক তার আগে আগে কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করে শ্রমিকদেরকে ভয় দেখিয়ে দেওয়া। যদিও তারা কিন্তু থেমে থাকলেন না। কি হলো, 1930 খ্রিস্টাব্দে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো মুম্বাইতে, রেল সত্যাগ্রহ। কি সেটা? রেল সত্যাগ্রহ। দেখো লিখেছি রেল সত্যাগ্রহ। কি সেটা? সেটা হলো বোম্বাইয়ের রেলওয়ের শ্রমিকরা তারা রেল লাইনের ওপরে শুয়ে পড়ে রইলেন। নিজেরা শুধু কাজ বন্ধ করলেন তাই নয়, রেল লাইনের ওপরে শুয়ে পড়ে রেল চলাচলকে পুরোপুরি স্তব্ধ করে দিলেন বেশ কিছুদিন। আর কি করেছিলেন? এই 1930 খ্রিস্টাব্দেই বোম্বাইয়ের শ্রমিকরা বোম্বাই বন্দরকে অচল করে দিয়েছিলেন। তোমরা জানো একটা বন্দরে অনেক রকম শ্রমিক লাগে, জাহাজ এলে তার ভেতর থেকে জিনিসপত্র বের করা, সেগুলোকে সঠিক জায়গায় বহন করা, দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো যাবে তার জন্য ব্যবস্থা করা, প্রচুর শ্রমিকের প্রয়োজন। সমস্ত রকমের শ্রমিক কাজ বন্ধ করে ইংরেজ সরকারকে বিপাকে ফেলে দিলেন 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের অংশ হিসেবে বোম্বাই বন্দরের শ্রমিকরা। ঠিক আছে, এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন। এবার ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনে কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে, এই আন্দোলন পর্বে কিন্তু কমিউনিস্ট পার্টি উদাসীন ছিলেন। কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেননি এবং তারা শ্রমিকদেরকে ভারত ছাড়ো আন্দোলনের অংশ হিসেবে আন্দোলন করতে কিন্তু কোনো রকম উৎসাহ দেননি, বরং তারা বারণ করেছিলেন। কি কারণ? কারণটা হচ্ছে, খুব ভালো করে একটু পরিপ্রেক্ষিতটা তোমাদের বুঝতে হবে। 1942 মানে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 1939 খ্রিস্টাব্দে যেটা শুরু হয়েছে। কাদের কাদের মধ্যে যুদ্ধ চলছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা আগের ক্লাসে পড়েছো, ক্লাস 9-এ। অক্ষশক্তি এবং মিত্রশক্তি। অক্ষশক্তি কারা? জাপান, জার্মানি, ইটালি এই পক্ষ, এবং মিত্রশক্তি কারা? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এই রাশিয়াতেই কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টির দ্বারাই কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি অনেকটা প্রভাবিত ছিল, তাদের পরামর্শ অনুযায়ী অনেকটা চলতো। ফলত রাশিয়া যেহেতু ইংল্যান্ডের সঙ্গে একই পক্ষে রয়েছে, ইংল্যান্ড মানে ভারতের ব্রিটিশ সরকারের দেশ, ফলত এই পর্বে এই সময়টাতে রাশিয়ার সঙ্গে মিত্র যারা হয়ে রয়েছে তাদেরকে বিপাকে না ফেলার একটা স্ট্যান্ড পয়েন্ট নিল ভারতের কমিউনিস্ট পার্টি। ফলত কমিউনিস্ট পার্টির উদ্যোগ নিলে ভারত ছাড়ো আন্দোলন পর্বে যে উদ্দীপনায় শ্রমিক শ্রেণী ঝাঁপিয়ে পড়তে পারত সেই উদ্দীপনা লক্ষ্য করা গেল না ঠিকই, কিন্তু শ্রমিকদের অংশগ্রহণ কিন্তু একেবারে ছিল না তা নয়। নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিক শ্রেণী কিন্তু আন্দোলন করলেন, বিশেষ করে গান্ধীজিকে গ্রেপ্তারের প্রতিবাদে। আমেদাবাদের শ্রমিকরা, মনে রাখবে আমেদাবাদে আমি বলেছিলাম 1918 খ্রিস্টাব্দে আমেদাবাদে শ্রমিক আন্দোলন দিয়ে কিন্তু গান্ধীজি শ্রমিকদেরকে জাতীয় আন্দোলনের গণ্ডির মধ্যে নিয়ে এসেছিলেন। ফলত আমেদাবাদের শ্রমিকরা গান্ধীজিকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রচণ্ড রকমভাবে আন্দোলনে নামলেন। দেখা দেখি গুজরাটের অন্যান্য অঞ্চলের শ্রমিকরাও, বোম্বাইয়ের বিভিন্ন অঞ্চলের শ্রমিকরাও অন্যান্য নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। এই সময়ে জামশেদপুরের টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 13 দিন টানা বন্ধ করে রেখেছিল। আমেদাবাদের যেখানকার আমি বলছিলাম একটু আগে, সেই আমেদাবাদের শ্রমিকরা টানা 3 মাস ধর্মঘট করেছিলেন, যেটা কিনা মালিক পক্ষের, সরকার পক্ষের যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং এরপর কি হলো, অত্যন্ত বেশি দমনপীড়নের ফলে যখন ভারত ছাড়ো আন্দোলন স্তিমিত হয়ে এলো, সেই রকম সময়েও কিন্তু শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতা বন্ধ হলো না। কি হলো? 1945-46 খ্রিস্টাব্দে কি হলো? 1945 খ্রিস্টাব্দে তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজি নিখোঁজ, আজাদ হিন্দ ফৌজ দিশাহারা। সেই রকম পরিস্থিতিতে আজাদ হিন্দ ফৌজ
যখন আত্মসমর্পণ করলেন, আজাদ হিন্দ ফৌজের সেনাদের, তার সেনা নায়কদের বিচার শুরু হলো দিল্লির লালকেল্লায়। 1945-এর নভেম্বরের শেষ দিকে এই বিচার শুরু হয়েছিল, 46 পর্যন্ত সেই বিচার এবং শাস্তির প্রহসন চলেছিল। তার প্রতিবাদে দিল্লির শ্রমিকরা ব্যাপক আন্দোলন গড়ে তোলেন, যাদেরকে সমর্থন জানিয়েছিলেন গোটা দেশের সমস্ত জায়গার শ্রমিকেরা। আর কি করেছিলেন শ্রমিকরা? 1946 খ্রিস্টাব্দে যখন নৌবিদ্রোহ শুরু হলো, তোমরা জানো 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে নামিয়ে দিয়ে নৌবিদ্রোহীরা ভারতের পতাকা তুলে নৌবিদ্রোহ শুরু করেছিলেন। তারা ইংরেজকে দেশ থেকে তাড়িয়েই ছাড়বেন এই লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলেন। এই নৌবিদ্রোহীদের সমর্থনে এগিয়ে এসেছিলেন শ্রমিক শ্রেণী। মুম্বাই বন্দরের আশেপাশে, মুম্বাইয়ের রাজপথে, অলিতে গলিতে শ্রমিক শ্রেণী নৌবিদ্রোহীদের সমর্থনে মিছিল, মিটিং, ব্যাপক গণ আন্দোলনের নেতারা নেমে পড়েছিলেন। নৌবিদ্রোহীদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সেই মুহূর্তে ইংরেজ বিতাড়ন করার জন্য তারা একেবারে তৈরি হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, নৌবিদ্রোহীদেরকে আমাদের দেশের, ভারতের জাতীয় কংগ্রেস থেকে শুরু করে কোনো বড় রাজনৈতিক দল, কোনো উচ্চস্তরের নেতৃত্ব সমর্থন করেননি, একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া। শেষ পর্যন্ত নৌবিদ্রোহীরা আত্মসমর্পণ করেছিল, তোমরা পড়েছো এটা। তারা বলেছিল যে আমরা আত্মসমর্পণ করছি আমাদের নিজের দেশের কাছেই। নৌবিদ্রোহীদের আত্মসমর্পণের সাথে সাথেই শ্রমিক শ্রেণীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের সমর্থনে হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এবং তার পরের বছর 1947 খ্রিস্টাব্দে তো আমাদের দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর দেশের শিল্প বিকাশের নতুন রূপরেখা তৈরি হলো, শ্রমিক শ্রেণীর নতুন অবস্থা, নতুন সমীকরণ, নতুন বিন্যাস তৈরি হলো। কাজেই সেক্ষেত্রে শ্রমিক আন্দোলনের আলোচনা অন্য পর্বে বা অন্য পর্যায়ের, এই পর্যায়ের শ্রমিক শ্রেণী সম্পর্কিত আলোচনা আমাদের এখানেই আমরা শেষ করছি। তোমরা বইতে এই আন্দোলনটা খুব ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে আন্দোলনটা, তাহলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং এই অংশটা থেকে কিন্তু মাধ্যমিকে খুবই 4 বা 8 প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তোমরা সেইভাবেই এটাকে তৈরি করবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমি বামপন্থী আন্দোলন পড়াবো তোমাদের।